স্যারের রুম থেকে বেরিয়ে এসে সোজা মাঠের শেষ প্রান্তে গিয়ে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ালো অর্ক। মায়া অর্কের পিছনে পিছনে এসে দাঁড়িয়ে বলল, আপনি এখানে এসে দাঁড়ালেন কেন? ফর্ম ফিল আপ করবেন না? নিশ্চুপ অর্ক। কি হলো? চুপ করে আছেন কেন? কিছু তো বলেন। অর্ক মায়ার দিকে করুণভাবে তাকায়। মায়া, একটা কথা বলবো? মায়া অর্কের দিকে তাকিয়ে নিজেই হতবাক হয়ে যায়। কোনো কথা বলে না। অর্ক কিছুক্ষণ থমকে গিয়ে বলল, মায়া, আমি খুব খারাপ ছাত্র, তাই না? মায়া হা করে অর্কের মুখের দিকে তাকিয়ে থাকে। আসলে খারাপ ছাত্র ভালো ছাত্র এটা কোনো কথা না। আমার বিশ্বাস পড়াশোনা ঠিকমতো করলেই ভালো ছাত্র হওয়া সম্ভব। অর্ক মায়ার দিকে এক পলক তাকিয়ে চোখটা নিচু করে রাখে। অর্ককে দেখে মনে হচ্ছে সে নিজেকে অসহায় ভাবছে। মায়া অর্কের কাঁধে হাত রাখতেই মায়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো অর্ক। মায়া তো পুরোই হতবাক হয়ে যায়। বুঝতে পারছে না কি বলে অর্ককে সান্ত্বনা দিবে। তবুও খুব কষ্টে বলল, শোনেন, যা হওয়ার তা হয়ে গেছে, এত কিছু ভেবে সময় নষ্ট করে লাভ নেই। সামনে পরীক্ষা, তাই মন দিয়ে পড়াশোনা করেন। যে স্যার আপনাকে আজ অপমান করল, আমি মনে করি ভালো একটা রেজাল্ট করে তাকে দেখিয়ে দিন। তাহলেই আপনি সার্থক। তুমি ঠিকই বলেছ মায়া। আমি ভালো রেজাল্ট করেই স্যারকে দেখিয়ে দিব। কিন্তু কিন্তু কি? পরীক্ষার দিন তো আর বেশি নেই, তাহলে আমি কি করে সব বই কমপ্লিট করব? আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব যদি আপনি অনুমতি দিন। কি যে বলো না তুমি, সাহায্য করলে তো সেটা আমার লাখ কপাল হবে। তাহলে দেরি না করে ফর্ম ফিল আপ করে বাসায় যাই। চলেন। কলেজ ক্যাম্পাস থেকে দুজনে বেরিয়ে আসলো। মায়াকে রেখে অর্ক গাড়ি আনতে গেল। মায়া গেটের সামনে দাঁড়িয়ে আছে। অর্ক গাড়ি নিয়ে আসলে মায়া গিয়ে গাড়িতে বসল। দুপুর গড়িয়ে বিকাল হয়ে এলে অর্ক এসে মায়ার কাছে বসল। মুখটা ঘুরিয়ে অর্কের দিকে তাকায়। কিছু বলবেন? বলার তো ছিল। তাহলে বলুন। তুমি কি ফ্রি আছো? কেন বলুন তো? আগে বলো। হ্যাঁ, আমি তো সব সময়ই ফ্রি। তোমাকে নিয়ে ঘুরতে যেতে চেয়েছিলাম। ঘুরতে? হুম। বাহ, আমার কি সৌভাগ্য, আপনি আমাকে ঘুরতে নিয়ে যেতে চাচ্ছেন। মানে কি মায়া? ও কিছু না। তাহলে তুমি ওভাবে কথা বললে কেন? আচ্ছা, এই টপিকটা বাদ দিন। এখন বলুন কোথায় যাবেন? আমাদের বাসার সামনেই একটা নতুন পার্ক বানিয়েছে, তাই ওখান থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে। তবে? আবার তবে? হুম। কারণ আপনি বলেছেন পরীক্ষায় আপনাকে ভালো একটা রেজাল্ট করতে হবে, তাই শুধু ঘোরাঘুরি করলেই হবে না, বই নিয়ে ও ঘাটাঘাটি করতে হবে। কারণ ভালো রেজাল্ট করা মানে পড়াশোনায় মনোযোগ দেয়া। অর্ক মায়ার দিকে হা করে তাকিয়ে থাকে।
আপনি হা করে তাকিয়ে আছেন কেন? মিথ্যা তো আর বলিনি, যা বলছি সত্যি বলছি। এবার তাড়াতাড়ি চলুন, সন্ধ্যার আগে ফিরতে হবে। চলো। মায়ার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নামতে নিলে অর্কের বড় ভাবি ভ্রু কুঁচকে তাকায়। অর্ক, কোথায় যাচ্ছ? বাহিরে যাচ্ছি। কি কাজে যাচ্ছ? সামনে আমার ফাইনাল পরীক্ষা, তাই কিছু বই কেনা লাগবে, এর জন্য বাহিরে যাচ্ছি। সেটা তো বুঝলাম, তোমার বই কেনা লাগবে। একা গেলেই তো পারো। সাথে করে মায়াকে নেয়া লাগে কেন? মায়ারও কিছু বই কেনা লাগবে, তাই নিয়ে যাচ্ছি। মায়ার বই কেনা লাগবে মানে? মায়া কি এখনো পড়াশোনা করছে নাকি? হ্যাঁ। মায়া আর আমার একসাথেই পরীক্ষা শুরু। অর্ক, তুমি মায়াকে বিয়ের পরেও পড়াচ্ছ? পড়াচ্ছি। কিন্তু কেন? কারণ মায়া পড়তে আগ্রহী, তাই বলে। অর্ক, তুমি একটু ভেবে দেখো। ভাবি, আমি আসছি বলেই অর্ক মায়ার হাত ধরে বাহিরে বেরিয়ে গেল। দুজনে বেরিয়ে এসে গেটের সামনে দাঁড়ায়। প্রায় মিনিট 10 দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এখানে কি দাঁড়িয়ে থাকবেন? যাবেন না? যাব। কখন? রিকশা তো দেখছি না। রিকশায় যাবেন? গাড়ি কোথায় আপনার? আজকে তোমাকে নিয়ে রিকশায় করে ঘুরতে যাব। মায়া অবাক হয়ে তাকিয়ে থাকলো অর্কের মুখের দিকে। মায়ার তাকানো দেখে অর্ক ভীষণ লজ্জা পেল। মায়া আর চোখে অর্কের দিকে তাকিয়ে মুখ চেপে ধরে হাসতে লাগল। হাসতে হাসতে ছল করে বলল, কয়েকদিন ধরে তো আপনাকে অনেকটা অন্যরকম লাগছে। মাঝে মাঝে তো আমি নিজেই হতবাক হয়ে যাই। মায়ার কথা শুনে অর্ক চমকে উঠল। মাথার ভিতরে একটা বিশাল ঘণ্টা ধ্বনি ধুম বেজে উঠল। বাকশক্তি রুদ্ধ হয়ে যায় তার। কি যেন একটা বলতে যেও বলতে পারছে না। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। মায়া একই রকম ভঙ্গিতে হেসে বলে, আপনি কি বোবা হয়ে গেলেন নাকি? ভয় পেয়েছেন আমার কথা শুনে? আসলে আমি একটু মজা করেছিলাম। ওই যে আমার রিকশা চলে এসেছে। অর্ক হা করে তাকিয়ে আছে। এমন ভেদা মাছের মতো তাকিয়ে না থেকে তাড়াতাড়ি রিকশায় উঠুন তো। সন্ধ্যার পরে এসে আবার পড়তে বসবেন। দুজনে পাশাপাশি বসে আছে আনমনে। কেউ কারো দিকে তাকাচ্ছে না, কথাও বলছে না। রিকশা থেকে নেমে দুজনে পাশাপাশি পুকুর পাড় ধরে হাঁটছে। দুজনে হাঁটতে হাঁটতে বেশ খানিকটা মাঠের ভিতরে চলে যায়। সূর্যটা পশ্চিমাকাশে প্রায় ডুবু ডুবু হয়ে আসে। শুধুমাত্র লাল গোলাকার একটা অস্তিত্ব ছাড়া আর কোনো আলোক রশ্মি নেই। তেজময়, প্রদীপ্ত, প্রখর সূর্যটাকে এই সময়ে কি মায়াময়, অদ্ভুত সুন্দর দেখায়, ভাষায় প্রকাশ করার মতো না। মায়ার সুন্দর মুখে লাল আভা পোড়ায় অপরূপ লাগছে তাকে। অর্ক একদৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ খেয়াল করতেই সে মুচকি হেসে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? অর্ক মিষ্টি হেসে বলল, সূর্যের আলোয় তোমাকে অদ্ভুত সুন্দর লাগছে, ঠিক যেন দুধে আলতা। মায়া ভাবছে সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? অদ্ভুত অদ্ভুত কথা বলছে শুধু। মায়া এবার লাজুক ঠোঁটে বলল, দুধে আলতা না ছাই?
সেই কখন থেকে আমার দিকে তাকিয়ে আছেন। আপনার কি লজ্জা করে না? লজ্জা বলেই হো হো করে হাসল অর্ক। ঈশ্বর আবার দাঁত কেলিয়ে হাসছে। পুরুষ মানুষের লজ্জা শরম বলে কিছু নেই, সেটা আপনাকে দিয়ে প্রমাণ পেলাম। তার মানে তুমি কি বলতে চাও মায়া? আমি বেহায়া পুরুষ? তা নয়তো কি? অর্ক মুড নিয়ে অন্যদিকে তাকায়। এই যা, আপনি তো মুড অফ করে ফেলেছেন। চলুন সামনের দিকে যাওয়া যাক। মায়া। হুম। সুন্দরকে দুচোখ ভরে দেখা অন্যায় কিছু না। যে সুন্দরের দিকে মানুষ মুগ্ধ দৃষ্টিতে তাকায় না, সে সুন্দরের সার্থকতা কোথায় বল? তুমি সুন্দর বলেই তো তোমাকে বিয়ে করেছি। তোমার দিকে তাকালে চোখ ফেরাতে পারি না। অর্কের কথাগুলো মায়ার ভীষণ ভালো লাগে। সে ও মুগ্ধ দৃষ্টিতে অর্কের দিকে তাকিয়ে থাকে। চোখে চোখে গম্ভীর দৃষ্টি বিনিময় হতেই দুজনে একসাথে হেসে উঠল। অর্ক বলল, এই জায়গাটা খুব সুন্দর। চলো, ওখানে একটু বসি, তারপর না হয় বাসায় যাব। মায়া বিস্মিতভাবে বলল, এইখানে? এখানে কত মানুষ দেখেছেন? আমার খুব লজ্জা লাগছে। মানুষ তো কি হয়েছে? লজ্জার কারণ কি? জানি না কেন। তুমি তো আর আমার বান্ধবী না, আমার বিয়ে করা বউ। মায়ার বুকের ভিতরে একটা কঠিন ভালোলাগা দোলা দেয়। ঠোঁটের কোণে অদৃশ্য হাসি হেসে বলে, সত্যিই মন থেকে বলছেন যে আমি আপনার বউ? হুম, সত্যি। অর্ক মায়ার হাত ধরে পুকুরপাড়ের সিঁড়ির উপরে বসল। তারপর অর্ক পকেট থেকে বাদাম বের করল। বাদাম ছুলে মায়ার হাতে দেয়। অর্ক একটা নিজে খায়, অন্যটা মায়ার গালে ঢুকিয়ে দেয়। এভাবে অনেক সময় পেরিয়ে যায়। কিন্তু সময় যতটা অতিক্রম হয়, ভালোবাসার পরিধি যেন তার চেয়েও বহু গুণ বেশি অতিক্রম হয়ে যায়। সন্ধ্যার পরে দুজনে বাসায় ফিরল। বাসায় এসে হাত মুখ ধুয়ে অর্ক পড়তে বসল। মায়ার শরীরটা খারাপ লাগছে, তাই বিছানায় শুয়ে পড়ল। বিছানার এপাশ ফিরল তো ওপাশ ফিরল, কিন্তু ঘুম আসছে না। চোখের সামনে সারাটা বিকেল সন্ধ্যা বারবার ঘুর পাক খেতে থাকে। আজ খুব ভালো লাগছে মায়ার। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ এসে ধরা দিয়েছে তার কাছে। মায়ার মনের ভিতরে সীমাহীন আনন্দের স্রোত যেন কলকল করে তার বুকের মাঝে প্রবাহিত হচ্ছে। অর্ক আর চোখে মায়ার দিকে তাকিয়ে মুচকি হাসছে। পরের দিন সকালে কলেজ থেকে বাসায় ফিরল অর্ক। তারপর মায়ার রুমে গিয়ে মায়াকে বলল, মায়া, তোমার বাবা কল করেছিল। বাবা কল করেছে শুনেই চমকে উঠল মায়া। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকল কিছুক্ষণ। মায়া ওভাবে তাকিয়ে কি ভাবছ? বাবা আপনাকে কল দিয়েছে এতদিন পরে? হ্যাঁ। ওহ, কিন্তু কোনো ব্যাপারে? তা আমি জানি না। তোমার বাবা, তুমি নিজেই কল করে জিজ্ঞাস করো। দরকার নেই। যে বাবা মেয়ে বিক্রি করে দেয় সে কখনো বাবা হতে পারে না। আমার কোনো বাবা নেই। মায়ার কথাটা অর্কের বুকে এসে বিঁধল। মায়াকে বিক্রি করার কথা তো সেই বলেছে, তাই এখন নিজেরই খারাপ লাগছে শুনতে। কিন্তু মায়া, আঙ্কেল তো খুব করে তোমাকে তার সাথে দেখা করতে বলেছে। প্লিজ, তুমি এভাবে অভিমান করে থেকো না। বিকালে চল, তোমাকে তোমার বাবার বাসায় নিয়ে যাব। মায়া কিছু বলবে ঠিক তখনই অর্কের ভাবি এসে দরজার সামনে দাঁড়িয়ে বলল, অর্ক কখন আসলে? অর্ক মাথা উঁচু করে বলল, এই তো ভাবি, মাত্রই এলাম। কেন ভাবি, কোনো কিছু লাগবে? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমার রুমে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করব।
অর্ক আমতা আমতা করে বলল, ঠিক আছে তুমি যাও, আমি আসছি। আর শোন, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে রেখো। ঠিক আছে। মায়া অর্কের দিকে তাকিয়ে উল্টো পাশ হয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। মায়া, আমি কি বললাম তার তো কোনো উত্তর দাওনি? বিকেলে যাবে তোমার বাবার বাসায়? সেটা পরে দেখা যাবে, আগে আপনি গিয়ে ভাবির হাতের গরম গরম কফি খেয়ে আসেন, আর সাথে চুমু। অর্ক ভ্রু কপাল কুঁচকে বলল, কি বললে? কিছু না। কথাটা বলেই চলে যেতে নিলে অর্ক মায়ার ডান হাতটা চেপে ধরল। কি করছেন আপনি? হাত ছাড়ুন। নিশ্চুপ অর্ক। মুখটা পিছন দিকে ফিরতেই অর্ক মায়ার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মায়া তো হা করে তাকিয়ে থাকে অর্কের দিকে। কিছুক্ষণ পরে অর্ক মায়ার ঠোঁট ছেড়ে দিল। নাও, চুমো পেয়েছ? আপনি একটা। আমি একটা কি? আ আ আ আপনি একটা। অর্ক মায়ার দিকে আবার ও এগিয়ে এসে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বলল, আমি মায়ার রোমান্টিক স্বামী। মায়া তো লজ্জায় লাল হয়ে যায়। শরীরের সমস্ত শক্তি যেন হারিয়ে ফেলে তার কথায়। অর্ক টাওয়ালটা কাঁধের উপরে রেখে বলল, মায়া দাঁড়িয়ে না থেকে তুমি ও আসো, দুজনে একসাথে শাওয়ার নেই। মায়া মুখটা বাঁকা করে বেয়েই গেছে বলে রুম থেকে বেরিয়ে গেল। শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো অর্ক। রুমের ভিতরে ঢুকে মায়ার দিকে তাকিয়ে বলল, কি গো, এভাবে কি বসে থাকবে নাকি শাওয়ার নিবে? বললাম আমার সাথে চলো, তা না, একাই ধোঁকা লাগছে শাওয়ার নিতে। এটাই হলো কপাল, বউ থাকতেও একাই শাওয়ার নেয়া লাগে। কোথায় বউ এসে গায়ে সাবান দিয়ে গোসল করিয়ে দিবে, তা না, সবই হলো কপাল। মায়া ঢ্যাব ঢ্যাব করে তাকিয়ে থাকে অর্কের দিকে। ওভাবে তাকিয়ে আছো কেন? মিথ্যা কি বলেছি? না না, আপনি কি মিথ্যা বলতে পারেন? আপনি হলেন সত্যিবান পুরুষ। মুচকি হাসি হেসে মায়া ঈষৎ আবার হাসে। হাসতে নাহি মানা। অর্ক মায়ার মুখের দিকে তাকিয়ে আছে। চোখের পলক পড়ছে না। অর্কের তাকানো দেখে আনিজি ফিল করছে মায়া। আপনি ওভাবে তাকিয়ে আছেন কেন? ওমন করে কি দেখছেন? মায়া, তোমার হাসিটা অনেক সুন্দর, কলিজা পর্যন্ত লাগে। মায়া তো হতবাক হয়ে যায়। কি বলবে ভাষা খুঁজে না পেয়ে বলল, বিকালে বাবার বাসায় যাব, তাই চলুন তাড়াতাড়ি খাওয়া শেষ করি। ও হ্যাঁ, তুমি গিয়ে টেবিলে খাবার সাজাও, আমি আসতেছি। ঠিক আছে। মায়া রান্না ঘরে গিয়ে খাবার টেবিলে সাজালো। অপেক্ষা করছে অর্কের আসার। কিছুক্ষণ পরেই অর্ক ডাইনিং টেবিলের সামনে আসলো। মায়া, দাঁড়িয়ে আছো কেন? আমার সাথে বসো, দুজনে একসাথে লাঞ্চ করি। আপনি খেয়ে নিন, আমি পরে খাব। না, তোমার সাথে খাব। কি যে বলেন না আপনি? আপনি খেয়ে নিন, আমি পরে খাচ্ছি। না, কোনো কথা শুনছি না, তুমি আমার সাথে খাবে, আর কোনো কথা শুনতে চাই না। অর্ক চেয়ার টেনে বসল। তারপর মায়াকে চেয়ার টেনে দিল। মায়া, তুমি এখানে বসো, আমি খাবার দিচ্ছি। আপনি বসেন, আমি খাবার বেড়ে দিচ্ছি। চুপ পপ, কোনো কথা শুনতে চাই না, তুমি এখানে বসো। আজ আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দিব, যদি তুমি কিছু মনে না করো। মায়া তো হা হয়ে গেল। অর্ক কথা না বাড়িয়ে প্লেটে ভাত বেড়ে তারপর নিজের হাতে মায়াকে খাইয়ে দিল। কয়েক লোকমা খাওয়ার পরে মায়ার মস্তকে উঠলে অর্ক পানির গ্লাসটা মুখের সামনে দিয়ে বলল, আস্তে খেতে পার না? গলায় আটকে গেলে কত কষ্ট হয় সেটা কি তুমি জানো না? তবুও। মায়া তো পুরোই অবাক। মায়া পুরো পানিটা ঢকঢক করে খেয়ে নিল।
খাওয়া শেষ হলে মায়া গিয়ে রুমে বসল। মায়ার চোখ মুখ লাল হয়ে আছে। মস্তকে উঠার কারণে খুব কষ্ট পেয়েছে সে। গলার ভিতরে এখনো ঝালঝাল ভাব লাগছে। অর্ক এসে মায়ার পাশে বসল। মায়া, তোমার কি এখনো খারাপ লাগছে? মায়া করুণ দৃষ্টিতে অর্কের দিকে তাকিয়ে চোখ দুটো নিচু করে অন্য পাশ ফিরল। অর্ক ভালো করে লক্ষ্য রাখল মায়ার চোখ দিয়ে পানি পড়ছে। মায়া, তুমি কাঁদছ? মায়া হাত দিয়ে চোখ দুটো মুছে নিলে অর্কের দিকে তাকিয়ে বলল। চোখের উপরে কি যেন পড়েছে তাই চোখ ঝাপসা হয়ে আসছিল। অর্ক মায়াকে আর কোনো কথা বলেনি। মায়া, তুমি রেডি হও, আমরা 4টার পরে বের হব। আচ্ছা। অর্কের সাথে বিকালে বাবার বাড়িতে গেল মায়া। বাসায় ঢুকেই সরাসরি বাবার রুমে ঢুকল সে। বাবার ঘরে ঢোকার আগে সব সময় বাবা মায়ের অনুমতি নেয়। এটা হলো ইসলামী রীতি। কারণ বাবা মায়ের ঘরে ঢোকার সময় নয় যে কারো ঘরে ঢোকার সময় তাদের অনুমতি নিতে হয়। কিন্তু আজকে বাবার ঘরে ঢোকার সময় অনুমতি না নিয়েই ঢুকল। দেখল বাবা খাটের এক কোণে বালিশে হেলান দিয়ে সিগারেট খাচ্ছে। হঠাৎ মায়াকে দেখেই আঁতকে উঠল। বাবার হাত থেকে সিগারেটটা পড়ে গেল। মায়ার মুডটা অন্যরকম হয়ে গেল। সে একটু গম্ভীর গলায় জিজ্ঞেস করল, বাবা, তুমি এখন সিগারেট খাচ্ছ? মায়ার বাবার চেহারার রং পাল্টে গেল। মায়া, তুই এসেছিস? এতদিন পরে তোর অপরাধী বাবার কথা মনে পড়ল। মায়া আমতা আমতা করে বলল। বাবা, তুমি কেমন আছো? আমি না হয় রাগ করে আসিনি, কিন্তু তুমিও তো যেতে পারতে। মেয়েকে এভাবে পর করে দিয়ে ভুলে গেলে? মা, তোর মুখোমুখি হওয়ার মতো সাহস ছিল না আমার। কোনো মুখ নিয়ে তোর কাছে যেতাম? লজ্জায় আমার নিজেরই মরে যেতে ইচ্ছে করছিল। মা, ভুল হয়ে গেছে আমার, আমাকে মাফ করে দে। মায়া বাবার পাশে গিয়ে বসল। বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি মাফ চাচ্ছ কেন? তোমার কোনো দোষ নেই। আসলে আমার বিয়ে এভাবেই হওয়ার ছিল, তাই হল। ভাগ্যের লিখন কেউ পাল্টাতে পারে না বাবা। বাবা, আমাকে তুমি মাফ করে দাও। এ যেন প্রিয়জনের প্রতি অনেক দিনের সঞ্চিত অভিমান। কিন্তু বাবা আর কোনো কথা বলছে না। চোখ তুলে তাকাচ্ছেও না। শুধু চোখ দিয়ে দুফোঁটা পানি টপকে নিচে পড়ল। মায়ারও গলা ভিজে আসলো। বাবা, তুমি কাঁদছ? সত্যি আমি বুঝতে পারিনি তুমি এত কষ্ট পাবে। আগে জানলে তোমার প্রতি কোনো অভিমান করতাম না। মায়া ওড়না দিয়ে বাবার চোখ দুটো মুছে দিল। তারপর মিষ্টি সুরে বলল, বাবা, তুমি আমাকে ক্ষমা করেছ তো? কিন্তু বাবা মুখটা ঘুরিয়ে নিল। সাথে সাথে মায়ার বুক ফেটে ধক করে কান্না বেরিয়ে গেল। কান্না বিজড়িত কণ্ঠে সে বলে উঠল, কথা ও বলবে না? ঠিক আছে, আমি গেলাম। পরে আবার আমার কথা মনে করে কেঁদো না যেন। মায়া দ্রুত উঠে বেরিয়ে যেতে গেল। হঠাৎ পিছন থেকে স্নেহমাখা ডাকটি শুনে দাঁড়িয়ে পড়ল। মায়া, শোন মা। মায়া দৌড়ে এসে বাবার বুকের উপরে পড়ল। বাবা হাত দিয়ে মায়ার মাথাটা তার বুকের সাথে চেপে ধরল। ঠোঁটের কোণে অস্ফুট হাসি মিশ্রিত অশ্রুসিক্ত চোখে বলল, আমি অভিমান করেছি বলে তুইও আমার উপরে অভিমান করে চলে যাবি?
আমি তো অপরাধী। মায়া বাবার মুখের উপরে হাত দিয়ে বলল, এই শব্দটা আর কখনো বলবে না। কথাটা বলেই মায়া কাঁদতে লাগল। আমাকে ক্ষমা করে দাও বাবা। বিশ্বাস করো আমি চেয়েছিলাম। দূর পাগলি, কিসের কষ্ট? আমি জানতাম না রে তুই আমাকে এত ভালোবাসিস। হ্যাঁ বাবা। বাবা মেয়ে দুজনের ভিতরের ভুল বুঝাবুঝির অবসান ঘটেছে আজ। বাসায় এসে অর্ক পড়ার টেবিলে বসে খানিকক্ষণ বই নাড়াচাড়া করল। কিন্তু একটুও পড়তে ইচ্ছা করছে না, একটার পর একটা পৃষ্ঠা উল্টাতে লাগল। শেষ পর্যন্ত বইগুলো যথাস্থানে রেখে বিছানায় গড়িয়ে পড়ল। বালিশের উপরে কয়েকবার গড়াগড়ি করে নরম বিছানা যেন শক্ত হয়ে উঠল। ভীষণ একটা অস্বস্তি সারা শরীরে দানা বেঁধে উঠতে লাগল। বিছানা ছেড়ে উঠে সে জানালার পাশে গিয়ে দাঁড়াল। বাইরের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আবার বিছানায় এসে বসল। রাত 11টার দিকে মায়া এসে রুমে ঢুকল। দেখল অর্ক কপালে হাত রেখে চিত হয়ে শুয়ে আছে। মনে হয় কিছু ভাবছে। মায়া ঘরের নীরবতা ভঙ্গ করার জন্য প্রথমে মুখ দিয়ে শব্দ করল। শব্দ শুনে অর্ক কপাল থেকে হাত সরিয়ে দিয়ে বালিশে উপর হয়ে মায়ার দিকে তাকাল। কি হয়েছে আপনার? কি ভাবছেন এত? কিছু না। তাহলে এমন ভাবে তাকিয়ে আছেন কেন? এমনি। ঘুমাবেন না? ঘুম আসছে না। ওহ, বাজে কথা চিন্তা না করে ঘুমিয়ে পড়েন। মায়া অর্কের পাশ থেকে উঠে দাঁড়ায়। অর্ক ডান হাতটা উঁচু করে ডাকে, মায়া শোন। মায়া ঘুরে দাঁড়িয়ে বলল, কি কিছু বলবেন? আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে? না হলে আজকে আমার ঘুম আসবে না। মায়া দাঁড়িয়ে কি যেন চিন্তা করে, তারপর খাটের মাঝখান থেকে বালিশ কোণে ঠেলে দিয়ে বলে, ঠিক আছে শুয়ে পড়েন। অর্ক চিত হয়ে শুয়ে পড়ল। মায়া অর্কের বুকের পাশে বসল। তারপর বালিশটা টান দিয়ে অর্কের মাথাটা আরো কাছাকাছি টেনে নেয়। অর্ক চোখ মেলে তাকিয়ে থাকে। মায়া তার কোমল হাত দিয়ে অর্কের মাথায় হাত বুলাতে থাকে। অর্কের সমস্ত শরীর কয়েকবার ঝাঁকুনি দিয়ে ওঠে। কি যে অদ্ভুত শিহরণ, ভাষায় প্রকাশ করা যায় না। মুগ্ধ অনুভূতিতে অর্ক তন্ময় হয়ে চেয়ে থাকে। মায়ার উদ্ধত স্তন দুটো ক্রমেই অর্কের মুখের উপরে ঝুঁকে পড়তে থাকে। অর্কের চোখ দুটো হঠাৎ সত্যিকার কিছু দেখতে দেখতে পায়। অর্ক চোখ বন্ধ করে ফেলে। ঘুমাতে চেষ্টা করে সে। মায়া অপলক দৃষ্টিতে অর্কের দিকে তাকিয়ে থাকে। অর্ক চোখ বন্ধ করে ফেলে। ঘুমোতে চেষ্টা করে সে। পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর তার চোখের সামনে ভাসতে থাকে। অর্ক ঘুমিয়ে পড়ে। মায়া বুঝতে পেরে উঠার জন্য তার হাতটা অর্কের মাথা থেকে সরিয়ে নিতে যায়। কিন্তু হাতটা অর্কের মুখের উপরে আসতেই অর্কের ঘুমন্ত একটা হাত এসে হঠাৎ আলতোভাবে ধরে বুকের উপর চেপে ধরে। মায়া হঠাৎ একটু চমকে যায়। তারপর ভালো করে পরীক্ষা করে দেখে অর্ক সত্যিই ঘুমিয়ে পড়েছে। কিন্তু ওটা ঘুমন্ত হাতটা যেন তাকে যেতে দিতে চাইছে না।
মায়া আশ্চর্য হয়ে যায়। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার আত্মাটার একরকম মৃত্যু হয়ে যায়, সত্তাটা চলে যায় দূরে অন্য কোথাও। তারপরে ও মানুষ কি করে ঘুমের মাঝে কারো স্পর্শ কিংবা স্পর্শ মুক্ত হওয়া সহজেই অনুধাবন করতে পারে? নাকি মানুষ ঘুমিয়ে পড়লেও তার বিশেষ কতকগুলো অঙ্গপ্রত্যঙ্গ সজাগ থাকে? মায়া অর্কের হাতের দিকে তাকায়। তার হাতটা কত আপন করে ধরে রেখেছে ওর হাতখানি। মনে হয় একে অপরের সাথে যুগযুগান্তরের ভালোবাসার বন্ধন। এমন বন্ধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে ইচ্ছা হয় না মায়ার। বড় বিশ্বস্ত মনে হয় এই হাতখানা। মায়া অর্কের মুখের দিকে তাকায়। মায়ার হাতটা কত আপন করে ধরে রেখেছে অর্ক। মায়া ভাবতে ভাবতে তন্ময় হয়ে যায়। তারপর একসময় তাকিয়ে দেখে অর্ক ঘুমের মাঝে কখন যেন ওর হাতখানি সরিয়ে নিয়েছে। মায়া উঠতে যায় তার আগে অর্কের মুখখানি একবার ভালো করে দেখে। দুহাতে অর্কের দুই চোয়াল স্পর্শ করে। কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে কানের উপরে দুই পাশে ঢুকিয়ে দেয়। তারপর বাম হাতটা সরিয়ে নিয়ে ডান হাতটা চিবুকে স্থাপন করে। আলতোভাবে আঙুলগুলো ঠোঁটের উপরে বুলায়। তারপর উদাসভাবে বুড়ো আঙুল দিয়ে নিচের ঠোঁটটা ডানদিকে চেপে ধরে। আর মনের অজান্তেই বিড়বিড় করে কি যেন বলতে থাকে। যে কথা মায়া জানে না, হয়তোবা বলার কথা কোনো দিন কল্পনাও করেনি। মায়া ও অর্ক দুজনেই সমবয়সী। আর তাই তো মায়ার সাথে অর্কের বনিবনা হয় না। বয়সটা যাই হোক না কেন অর্ক বেশ জেদি টাইপের, যার কারণে সে যেটা বলে সেটাই করে। আর মায়া শান্ত স্বভাবের হলেও উল্টা পাল্টা দেখলেই মেজাজ বিগড়ে যায়। কিন্তু কয়েকদিন ধরে দুজনের ভিতরে বেশ ভালোই আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আর যেটা খুব ভালো দিক। পরের দিন মায়া চোখ খুলে দেখে রুমের লাইট অফ করা আর রুমের জানালাগুলিও বন্ধ করা। ধীর স্থিরভাবেই শোয়া থেকে উঠে বসে। তারপর ওপাশে তাকিয়ে দেখে অর্ক পাশে নেই। হঠাৎ করে রুমের লাইট অন করে দিয়ে ট্রে হাতে মায়ার দিকে এগিয়ে আসে অর্ক। মায়ার চোখ কপালে উঠল। কি ব্যাপার, অর্কের হাতে নাস্তার ট্রে? তাহলে কি সে নাস্তা? না না, কি যে ভাবি। আমার জন্য হবে কেন? হয়তো তার খিদে পেয়েছে তাই রুমে নাস্তা নিয়ে এসেছে। মায়া চুপচাপ মাথা নিচু করে রাখল। মায়া হাত মুখ ধুয়ে এসে নাস্তা করে নাও। রাতে তো কিছুই খাওনি। আপনি কি করে জানলেন যে আমি খাইনি? আমি বুঝতে পারছি তুমি খাওনি। আর কি করেই বা খাবে? আমার খেদমত করতে করতেই তো রাত পার করে দিল। এখন শোন, যা করেছ সেটা অনেক খারাপ করেছ, এবারের মতো ক্ষমা করে দিলাম। কিন্তু হ্যাঁ, পরের বার এমন করলে পা ধরে ক্ষমা না চাইলে কিন্তু ক্ষমা করব না বলে দিলাম। মুখটা ভেঙচি কটে আস্তে করে বলল। ঈশ্বস কত আশা উনার। আমি আপনার পা ধরতে কেন যাব? ঘুড়িমিয়ে ঘুমিয়ে দিনের বেলা স্বপ্নে দেখেন। সবাই না হয় রাতে দেখে, কিন্তু আমি না হয় দিনেই দেখি। তা তো দেখবেনই, কারণ আপনি তো আলাদা গ্রহের মানুষ। হো হো করে হাসল অর্ক। হুম, হেসে যান, কারণ আজকের দিনটা আপনার। কালকে যখন আমার দিন হবে তখন আমিও হাসব। হা 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 করে বুঝলেন। মায়া, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। তোমার মিথ্যে হাসিটা না সেই রকমের জানো, শুনলে বুকের ভিতরে পিয়ানো বাজে। আচ্ছা শোনেন, আমি ফ্রেশ হয়ে আসছি। কারণ যত সময় যাবে আপনার প্যানপ্যানানি শুনতে হবে। অর্ক একটা কথাও বলেনি, শুধু ঠোঁট দুটো চেপে ধরে একটা বোকা হাসি হাসল। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে অর্ক পড়তে বসেছে। মুখটা মুছে নাস্তার প্লেটটা নিয়ে অর্কের পাশে বসল। কি ব্যাপার, আপনি এখনই পড়তে বসলেন? খাবেন কখন?
অর্ক মুড অফ করে বলল, আমি নাস্তা করব না মায়া। তুমি খেয়ে নাও। খাবেন না কেন? এমনি। এমনি খাবে না কেন? এমনি আবার কেউ নাস্তা খায় না? আমি খাই না। আমি খাই না বললেই হবে? তাড়াতাড়ি খেয়ে নিন। নাস্তা খেয়ে মাথা ঠিক করে তারপর পড়তে বসেন। অর্ক মায়ার দিকে এক পলক তাকায়, তারপর মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে খাব। মায়া অর্কের সামনে নাস্তার প্লেটটা এগিয়ে দিল। এবার বই বন্ধ করে জলদি খেয়ে নিন। হুম। দুজনে নাস্তা শেষ করল। মায়া টেবিল পরিষ্কার করে রান্নাঘরে গেল। ভাবি। পিছন ফিরে তাকায় মায়া। মুচকি হেসে বলল, কিছু বলবে? কালকে বিকালে আমার সাথে একটু বের হতে পারবে? কোথায় যাবে? অনেক জরুরি দরকার ছিল। গেলেই বুঝতে পারবে। তোমার সাথে তো যাওয়া উচিত, কিন্তু এখন কিছু বলতে পারছি না। কালকে যদি পড়া না থাকে তাহলে রাতে তোমাকে জানাবো। বুঝি তো সামনে এক্সাম। হুম। আচ্ছা ভাবি, তুমি রাতে আমাকে জানিও। তোমার জানানোর অপেক্ষায় রইলাম। তবে অনেক জরুরি কিন্তু। মায়া থালা বাটি ধুয়ে তাকের উপরে রেখে রুমে গেল। মায়া রুমে ঢুকে দেখে অর্ক কান্না করছে। অর্কের কান্না দেখে মায়া এগিয়ে গিয়ে অর্কের কাঁধে হাত রাখল। হাতের স্পর্শ পেয়ে মুখটা পিছন দিকে ঘুরিয়ে দুহাত দিয়ে চোখটা মুছে নিল সে। কি হয়েছ, আপনি কাঁদছেন কেন? নিশ্চুপ অর্ক। প্লিজ, চুপ করে থাকলে সমাধান হবে না। বলুন না কি হয়েছে। মায়া, আমি মনে হয় স্যারকে হারাতে পারবো না। আমার দ্বারা পড়াশোনা হবে না। আমি টেস্ট পরীক্ষায় এক বিষয়ে ফেল করেছি, তাই ফাইনাল পরীক্ষায় ও 100% ফেলই করব। কি যে বলেন না আপনি! ফেল করবেন কেন? পড়াশোনা একটু মনোযোগ দিয়ে করলেই আপনি পারবেন, এটা আমার বিশ্বাস। মায়া খুব করে অর্ককে বোঝাল। বলল, দেখেন, আপনি টেস্ট পরীক্ষায় ফেল করেছেন তো কি হয়েছে, ফাইনাল পরীক্ষায় তো করেননি। তাছাড়া যদি পড়ার পরে ও ফেল করেন তাহলে ভাববেন আপনার ভাগ্য আপনার সহায় নেই। আচ্ছা, পরীক্ষায় কি সবাই পাশ করে? অধিকাংশই তো ফেল করে। আর আপনি তো টেস্ট পরীক্ষায় ফেল করেছে এমন তো নয় যে বোর্ড পরীক্ষায় করেছেন। তাহলে এত ভেঙে পড়ছেন কেন? স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুসের কথা পড়েননি? পরপর 6 বার যুদ্ধে হেরে গিয়েও হাল ছেড়ে বসে থাকেনি। শেষ পর্যন্ত জয় করে সবাইকে দেখিয়ে দিয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, শেক্সপিয়ার, মহাকবি কালিদাস আর বড় বড় পণ্ডিতরা বলেছেন, জীবনে যে যত বেশি পরীক্ষায় ফেল করেছে সে তত বেশি জ্ঞান অর্জন করেছেন। পাশ করলেই কি বর্তমানে চাকরি পাওয়া সম্ভব? তাছাড়া আপনার তো আর পরের অধীনে চাকরি করতে হবে না। আপনার সার্টিফিকেট দরকার শুধুমাত্র নিজের প্রতিভা আছে এটা প্রমাণের জন্য, আর বই সম্বন্ধে ভালো জ্ঞান অর্জনের জন্য। মায়ার কথা শুনে অর্ক দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ল। আরেকটা কথা, যারা ভেঙে পড়ে তারা ভীতু। অর্ক এবার বোকা হাসি হেসে বলল, না মায়া, আমি বুঝতে পেরেছি এখন আর ফেল করার সময় নেই। এবার আমাকে পাশ করতেই হবে, আর শুধু পাশ না, ভালো একটা রেজাল্টও করতে হবে। মায়ার মনটা আজ সম্ভব ভালো লাগছে। কেন ভালো লাগছে নিজেও জানে না। যাকে বলে অজানা ভালো লাগা। মায়া বিছানার সাথে হেলান দিয়ে শুয়ে থাকে। হঠাৎ করেই ঘুমের দেশে চলে যায়। আচমকাই মায়া ঘুম থেকে লাফিয়ে ওঠে। আশেপাশে অর্ককে খুঁজতে থাকে, কিন্তু কোথায় ও অর্ক নেই। মায়া বুঝতে পারল সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। স্বপ্নটা দেখেই ঘুম ভাঙল তার। তারপর সারাক্ষণ স্বপ্নটা চোখের সামনে ভাসতে থাকে। যতবার ভাবছে ততবারই ভালো লাগছে।
অর্কের মা রান্নাঘর থেকে এসে বললেন, বড়লোকের বেটির কি এই অবেলায় ও ঘুমানোর অভ্যাস? বিয়ে হওয়ার পর থেকে একদিন ও রান্নাঘরে দেখা যায়নি। তা বলি কি, নতুন বউ যখন ছিলি তখন না হয় বসে বসে গিলেছিস, কিন্তু এখন তো আর নতুন বউ নাই। তাহলে এখনো কি পায়ের উপরে পা তুলে বসে বসে গিলে যাবি? শোন, তোর বাপ মা আমাদের সম্পত্তি দিয়ে দেয়নি যে তাদের মেয়েকে বিছানার উপরে শুইয়ে বসিয়ে গিলিয়ে যাব। অর্কের মায়ের কথাগুলো শুনে চোখ বেয়ে পানি পড়ছে মায়ার। জীবনে এই প্রথম এমন অপমানমূলক কথা শুনছে মায়া। ঘৃণা লাগছে নিজের উপরে। ঠিকই তো, তাদের কি দায় পড়েছে আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে? আমার কি হাত পা নেই? নিজেকে সামলে নিয়ে বলল, মা আপনি চলেন, আমি আসতেছি। আজ থেকে আমি আপনার কাজে সাহায্য করব। হয়েছে হয়েছে, যত সব মরণ আমার। আমার কাজে সাহায্য করতে তোকে কি ডেকেছি নাকি? আমি তো শ্বাসের রোগী, তাই আমি কিছু করতে পারবো না, যা করার তোকেই করতে হবে। ঠিক আছে মা। অর্কের মা চলে গেলে মায়ার দুচোখ জলে ছলছল করে ওঠে। তারপর কষ্টে বুকটা হাহাকার করে ওঠে। মায়া ভাবছে, এর জন্যই তো সবাই বলে নিজের মা আর পরের মা আকাশ পাতাল ব্যবধান। পর কখনো আপন হয় না, আর এক গাছের ছাল আরেক গাছে লাগে না। তেমনি শাশুড়ি কখনো মা হতে পারে না বলেই হু 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 করে কেঁদে উঠল মায়া। কিছুক্ষণ পরে মিষ্টি এসে মায়ার পাশে বসল। মায়াকে জড়িয়ে ধরে বলল, ভাবি কেঁদো না। শ্বশুর বাড়িতে কখনো কাঁদবে না। তুমি এটা মনে করবে শ্বশুর বাড়ি মানে জমের বাড়ি। এখানে শাশুড়ি হলো জল্লাদ। তাই তারা যা বলুক না কেন কোনো কথা গায়ে লাগাবে না। ভাবি, আমার বিশ্বাস তুমি ভীষণ সাহসী। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, সবাই যত অত্যাচারী করুক না কেন মুখ বুঝে সহ্য করে যাবে। কখনো কারো প্রতিবাদ করো না, কারণ তারা গুরুজন। তুমি শুধু ধৈর্য ধরো, দেখবে আল্লাহ তোমার সহায় হবেন। আর তুমি কারো চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। তোমার লক্ষ্য থাকবে শুধুমাত্র অর্ক ভাইয়াকে নিজের আয়ত্তে রাখা। কারণ যাকে নিয়ে তুমি সারা জীবন থাকবে সে ঠিক থাকলেই সব সম্ভব। গাছের গোড়া ঠিক তো সংসার জীবনে সুখী হবে। সবাই কষ্ট দিল, এও স্বামীর ভালোবাসা পেলে সেই কষ্ট আর কষ্ট মনে হবে না। মায়া মিষ্টিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। ভাবি তোমাকে না বলেছি কাঁদবে না? মিষ্টি, এটা খুশির কান্না। কিছু কিছু অশ্রু থাকে যা খুশিতে চোখ দিয়ে ঝরে পড়ে। এই তো আমার লক্ষ্মী ভাবি। ভালোবাসি ভাবি। মিষ্টি, তুমিও অনেক ভালো। দোয়া করি সারা জীবন যেন সুখে থাকতে পারো। মায়ার কথাটা শুনেই মিষ্টির মুখ কালো অন্ধকারে ছেয়ে গেছে। চোখের কোণে পানি টলটল কর। ভাবি, আমি এখন যাচ্ছি, পরে আবার আসব। মায়া বুঝতে পারল মিষ্টির কিছু একটা হয়েছে, কিন্তু কি? মায়া আরও কিছুক্ষণ ভাবতে থাকে। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়তেই লাফ দিয়ে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে ঢুকল শাওয়ার নিতে। ওয়াশরুম থেকে বেরিয়ে মায়া ঘরে বসেই ভেজা কাপড় পাল্টাচ্ছিল, ঠিক তখনই দরজার পর্দা ঠেলে অর্ক ভিতরে ঢুকল। মায়ার শরীরের উপরের দিকটা উলঙ্গ প্রায়। প্রথমত মায়া চমকে উঠল। তারপর কোনো মতে ভিজা কাপড় টেনে নিজেকে সামলে নিয়ে বলল, বিনা অনুমতিতে রুমে ঢোকাটা কি আপনার উচিত হয়েছে? অর্ক তো ঢুকতেই মায়ার দিকে চোখ পড়তে হকচকিয়ে যায়। কি করবে ভেবে পায় না।
চোখ দুটো নামিয়ে দাঁড়িয়ে থাকে। আমি আপনাকে কিছু বলেছি শোনেননি মনে হয়। তুমি যা বলেছ শুনেছি কিন্তু কথাটা একদম ঠিক ছিল না। ঠিক ছিল না কেন? কারণটা অনেক সহজ। তুমি আমার স্ত্রী আর তোমার রুমে আসতে আমার অনুমতির প্রয়োজন লাগে না। তোমার তো অনেক জ্ঞান, তাহলে এই সামান্য বিষয়টা তুমি জানো না বুঝি? মায়া তো এবার লজ্জায় শেষ। তারপর আমতা আমতা করে বলল, বলছিলাম কি? অর্ক এসে মায়ার ঠোঁট জোড়া দখল করে নিল। তারপর গলায়, কানে, গালে, কপালে চুমো খেয়ে হাসতে লাগল। হাসতে হাসতে মায়ার কানের কাছে মুখ দিয়ে আস্তে করে বলল, কাপড় ছাড়া তোমাকে দেখে তো আমার অবস্থা প্রায় আধা মরা হয়ে গেছে। মায়া, আসলেই তুমি অনেক সুন্দর। বিধাতা তোমাকে নিখুঁত করে বানিয়েছে বলেই আবার ও মায়ার ঠোক দখল করল। পরের দিন ঘুম থেকে উঠেই মায়ার মনে পড়ল মিষ্টিকে তো কাল রাতে জানানোর কথা ছিল যে আজকে বিকালে বের হতে পারব কিনা, কিন্তু আদৌ তো বলা হয়নি। ধ্যাত কি যে হলো আমার, সবকিছু শুধু ভুলে যাই। মেয়েটা কত আশা করে জানতে চেয়েছিল, কিন্তু আমি। মায়া তাড়াতাড়ি বিছানা দিয়ে নেমেই মিষ্টির ঘরে গেল। দেখল মিষ্টি বিছানার সাথে হেলান দিয়ে ফ্যানের সিলিংয়ের দিকে তাকিয়ে আছে আনমনে। মায়া কয়েক সেকেন্ড দাঁড়িয়ে কি যেন ভাবল। তারপর মিষ্টির পাশে গিয়ে বসল। কিন্তু মায়া যে তার পাশে বসল এই হিতাহিত জ্ঞান ছিল না মিষ্টির। বেশ কিছুক্ষণ সময় বসে থেকে মিষ্টির কাঁধে হাত দিয়ে বলল, এই যে আমার মিষ্টি ননদিনী, কই হারিয়ে গেছ? আমি যে সেই কখন থেকে তোমার রুমে এসেছি, তুমি কি এখনো টের পাওনি? নাকি মনটা কারো কাছে বন্ধক রেখে এসেছ বলেই মুখ চেপে ধরে হাসল মায়া। কল্পনার রাজ্য থেকে বেরিয়ে এসে অপলক চোখে তাকায় মায়ার দিকে। মিষ্টির চোখ দুটো পানিতে ছলছল করছে। মুখটা মলিন হয়ে আছে। মনে হচ্ছে এখনই কান্না করে দেবে। মিষ্টির এমন অবস্থা দেখে মায়া ও কিছুটা চমকে উঠল। এমন হাসি খুশি মেয়েটার চোখভর্তি জল ছলছল করছে। সমস্ত মুখে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। মিষ্টির মুখের দিকে তাকালেই প্রচণ্ড মায়া হয়, কিন্তু আজ সেই মুখটার দিকে তাকানো যাচ্ছে না। মায়া মিষ্টির কাঁধে হাত রাখতেই মিষ্টি মায়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। মায়া ও মিষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর মাথার চুলের ভিতরে হাত বুলায়। মিষ্টি, কি হয়েছে, কান্না করছো কেন? মিষ্টি আরও উচ্চস্বরে কাঁদতে থাকে। বুক চিরে কান্না বেরিয়ে আসে। মায়া মিষ্টির কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। মিষ্টি, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছ কেন? কিছু তো বলো। মিষ্টি নিজেকে সামলিয়ে কথা বলার চেষ্টা করছে, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে। বলতে চেয়েও কিছুই বলতে পারছে না। শুধু চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে। ভাবি, আমাকে বলো তোমার কি হয়েছে? ভাবি, বাসায় বলা যাবে না। যাবে না? তুমি বিকালে বের হলে বলবো। হুম। কয়টায় বের হবে? 4টায়। ঠিক আছে। তুমি রেডি হয়ে আমাকে ডাক দিও। হুম। মায়া বের হয়ে দরজার পাশে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। মাথার ভিতরে মিষ্টির ব্যাপারটা ঘুরপাক খেতে থাকে। প্রায় ঘণ্টা খানেক পরে রুমে এসে দেখে অর্ক খাটে হেলান দিয়ে বসে আছে। মুখ চোখ ধুয়ে এসেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। মায়া অর্কের পাশে গিয়ে বসল।
ফ্রেশ হয়েছেন? অর্ক শুষ্ক মুখে বলল, হ্যাঁ। তাহলে নাস্তা কি এখানে নিয়ে আসব? না, একটু পর। আজকে না, সকালে পড়তে যাওয়ার কথা ছিল। যাবেন না? যাব। কখন? নিশ্চুপ অর্ক। কাপড় চোপড় পাল্টিয়ে রেডি হয়ে বেরিয়ে যান, না হলে দেরি হয়ে যাবে। অর্ক খাটের সাথে হেলান দিয়েই বসে থাকল। এক চুলও নড়ল না। মায়া অর্কের দিকে ভালো করে তাকায়। তারপর বাম হাতটা অর্কের কপালের উপরে ধরে দুয়েকবার পরখ করে দেখে বলল, আপনাকে আজ এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ? নাকি মন খারাপ? অর্ক নীরস গলায় বলল, কই না তো, এমনি। মায়া কথায় কিঞ্চিত ভার দিয়ে বলল, এমনি আপনাকে কখনো তো এমন দেখায় না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি হয়েছে বলুন তো? বললাম না, কিছু হয়নি। তুমি অযথাই চিন্তা করছ। মায়া আবার ও অনুরোধ করল, প্লিজ বলেন। সত্যি করে বলেন তো, আপনার কি মন খারাপ? অর্ক ইতিবাচক মাথা নেড়ে অস্পষ্ট গলায় বলল, হু। কেন? শুনলে তুমি রাগ করবে না তো? না, নির্ভয়ে বলেন। সন্ধ্যার পরে আমার বন্ধুরা মিলে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে। তুমি তো আমাকে মানা করেছ এসব আড্ডা টাড্ডা না দিতে। তাহলে তো ওদের সাথে পার্টিতে অ্যাটেন্ড করতে পারবো না। কিন্তু আমি না গেলে ওদের সাথে সম্পর্ক নষ্ট হবে, আর গেলে তোমাকে দেয়া কথা রাখতে পারবো না। এখন তুমি বলো, এই মুহূর্তে আমার কি করা উচিত? মায়া চমকে উঠে অর্কের কথা শুনে। আবার মুখ চেপে ধরে হাসে। মনে মনে ভাবে, যাক, অর্ক চৌধুরী যে নিজেকে এতটা পরিবর্তন করতে পেরেছে, এটাই অনেক কিছু। তারপর আস্তে করে বলল, আমার কথাটা না হয় বাদ দিন, যদি আপনার ইচ্ছা করে তাহলে পার্টিতে যোগদান করেন। কিন্তু এটা বুঝতে পারছি না, এই সামান্য একটা কারণ নিয়ে আপনার মন খারাপ করার কোনো কথা না। আসলে আমার তো যাওয়ার ইচ্ছা আছে, কারণ অনেকদিন পরে শ্রেয়ার ভাই বাংলাদেশে আসছে। কতদিন হলো ওকে দেখি না। মূলত ওকে দেখার জন্যই বেশি মন খারাপ লাগছে। শ্রেয়ার ভাই আসতেছে, তাতে আপনার কি? আর শ্রেয়া কে? তাছাড়া শ্রেয়া না এসে ওর ভাই আসছে কেন? তুমি চিনবে না, শ্রেয়া আমার খুব কাছের মানুষ ছিল। মায়া কয়েক সেকেন্ড হাস্যোজ্জ্বলহীন মুখে জিজ্ঞাসা করল, তাহলে আপনি কি ওকে ভালোবাসতেন? আপনার গার্লফ্রেন্ড ছিল নাকি? অর্ক কিছু বলে না, চুপচাপ মাথা নিচু করে থাকে। কোনো কিছুর স্বীকারোক্তিমূলক সম্মতি প্রকাশ করতে মানুষের মুখাকৃতি যেমন দেখায়, অর্কের মুখাকৃতিও এখন ঠিক তেমনই দেখায়। মায়া গলার টোন হঠাৎ গম্ভীর হয়ে যায়। কি হলো, চুপ করে আছেন কেন? আপনি কি ওকে ভালোবাসতেন? অর্ক হালকা নিচু গলায় বলে, হ্যাঁ। কতটা ভালোবাসতাম বুঝাতে পারবো না তোমাকে। মায়া দ্বিতীয়বার চমকে ওঠে। চোখ দুটো মুহূর্তেই জলে ভরে আসে তার। চোখের সামনে সারা পৃথিবী অন্ধকার হয়ে আসতে থাকে। মনে মনে ভাবল, আমি তো ভেবেছিলাম আমি মনে হয় আপনার প্রথম ভালোবাসা। কিন্তু না, আমার সব ধারণা ভুল প্রমাণিত হল। আসলেই কাউকে দেখে এটা বোঝা যায় না তার মনের ভিতরে কি চলছে। অর্ক ওর মতো বলেই চলছে। তুমি জানো না, শ্রেয়া ও আমাকে খুব ভালোবাসত। আমি যখন স্কুলে যেতাম ও দৌড়ে ছুটে আসতো রাস্তায়, আমাকে এক পলক দেখার জন্য। আমাকে দেখলেই ও যেন আকাশের চাঁদ হাতে পেত। যেদিন আমি স্কুলে যেতে পারতাম না, তখন ও লুকিয়ে লুকিয়ে কাঁদত। মায়ার চোখ দুটো জলে ভেসে যায়। কিন্তু সে জল অর্ক দেখতে পায় না। মায়া চোখ দুটো হালকা মুছে ধমকের সুরে বলে, আপনি এবার থামেন। আমার আর একটুও শুনতে ইচ্ছা করছে না। অর্ক তবুও থামে না।
বলতেই থাকে। শ্রেয়া সব সময় বলতো আমার বিয়েতে তুমি আমাকে লাল টুকটুকে বেনারসি শাড়ি কিনে দেবে। দেবে তো বলো? আমি বলতাম দেব। ও আমার আরেকটা বোন। ওকে আমার নিজের বোন ছাড়া কোনো দিন একটুও পর ভাবিনি। মিষ্টিকে যেভাবে ভালোবাসতাম ওকেও ঠিক তেমনই ভালোবাসতাম। খুব মনে পড়ছে বোনটাকে। খুব মিস করছি ওকে। ও আর কখনো আমার কাছে ফিরে আসবে না। ভাইয়া বলে ডাকবে না। আবদার ও আর কখনো করবে না। আমি কি করব এখন? আমার খুব খারাপ লাগছে। অর্কের কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসে প্রায়। চোখ ভর্তি জল এসে যায়। মায়ার ঠোঁটে অস্ফুট হাসি, সেই সাথে চোখে ঈষৎ জলও আসে। কিন্তু সেই জল হঠাৎ প্রচণ্ড কষ্টের মাঝে প্রচণ্ড আনন্দের বহিঃপ্রকাশ। মায়া অর্কের মুখের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে তাহলে কি সে সত্যি সহজ সরল মানুষ? এই সামান্য কথাটাকে কেউ এভাবে ঘুরিয়ে বলে? আমি যে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু কি কারণে ভয় পেলাম? তাহলে কি আমি অর্ককে ভালো না নাকি সব উল্টা পাল্টা ভাবছি? উনাকে ভালোবাসবো ধুর, তার থেকে একটা কচু গাছকে ভালোবাসবো। সে আমাকে যেভাবে বিয়ে করেছে তার উপরে আমাকে এত এত কথা শুনাইছে। এসব লাভটাভ মাথা দিয়ে ফেলে দেই। কথাটা বলেই দীর্ঘ একটা নিঃশ্বাস নিল মায়া। মায়া কিছুক্ষণ পরে করুণ কণ্ঠে বলে, কি হয়েছে শ্রেয়ার? কেন ফিরে আসবে না? আপনি ওর কাছে গিয়ে দেখে আসেন, তাহলেই ভালো লাগবে। অর্কের চোখ পানিতে টলটল করছে। মায়ার কথাটা শুনে আরো বেশি আবেগপ্রবণ হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মায়া অর্কের মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আপনি কি বলবেন না শ্রেয়ার কি হয়েছিল? শুধু শুধু চোখের জল ফেলে কি হবে? আপনি হয়তো শ্রেয়াকে আপন বোন মনে করেছিলেন, কিন্তু সে হয়তো আপনাকে ভুলে গেছে। তাই আপনারও উচিত শ্রেয়াকে ভুলে যাওয়া। অর্ক দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, শ্রেয়া কখনো আমাকে ভুলতে পারে না। শ্রেয়া কখনো আমাকে ভুলতে পারে না বলেই জোরে জোরে কাঁদতে লাগল। ছেলেদের চোখে কান্না মানায় না, কিন্তু এমন ও কষ্ট আছে যখন ছেলেরা না কেঁদেও পারে না। মায়া অর্কের কাছে এক ধাপ এগিয়ে গিয়ে কাঁধে হাত দিতেই অর্ক মায়াকে জড়িয়ে ধরে বলল, মায়া শ্রেয়া না ফেরার দেশে চলে গেছে, যেখান থেকে কোনো মানুষ ফিরে আসতে পারে না। শ্রেয়ার মৃত্যুর কথাটা শুনে মায়ার হাত পা থরথর করে কাঁপতে থাকে। অর্ককে সান্ত্বনা দেবার মতো কোনো ভাষা নেই মায়ার কাছে। চুপচাপ শুধু অর্কের কষ্টটা অনুভব করছে। কিছুক্ষণ পরে মায়া অর্কের হাত ধরে বিছানার উপরে বসিয়ে বলল, তাহলে আপনি গিয়ে শ্রেয়ার ভাইয়ের সাথে দেখা করে আসেন। দেখবেন মনটা ও হালকা লাগবে। হুম। মায়া উঠে দাঁড়াতেই অর্ক মায়ার এক হাত চেপে ধরে। মায়া। মায়া গভীর দৃষ্টিতে অর্কের দিকে তাকায়। তারপর মুচকি হাসি হেসে বলে, আমি জানি আপনি এখন কি বলবেন। কিন্তু কিভাবে? সেটা জেনে আপনার কি দরকার? কিন্তু আমি আপনার সাথে এখন যেতে পারবো না। কারণ মিষ্টির সাথে আমাকে বের হতে হবে। তাছাড়া আপনি একাই গিয়ে দেখা করে আসেন, কতদিন পর দেখা হবে। তাই সেখানে আমার এখন না যাওয়াই উত্তম। তবে পরের বার যদি দেখা করতে যান তখন না হয় আমাকে নিয়ে যাবেন। অর্কের চোখে স্বচ্ছ জল টলমল করছে। মায়া। তুমি এত ভালো কেন?
যদি বলি আপনার জন্য। আপনার চোখের এক ফোঁটা জল আর একটু হাসি আমার কাছে কোটি টাকার চেয়েও মূল্যবান। মনে মনে মায়া, আমি ভালো, আপনাকে এই কথাটা কে বলেছে? আমি একদমই ভালো না, কথাটা বলেই মায়া বেরিয়ে যায়। অর্ক নিষ্পলক চোখে তাকিয়ে থাকে সেদিকে। কিছুক্ষণের জন্য হঠাৎ চিন্তার রাজ্যে হারিয়ে যায় সে। অর্ক রেডি হয়ে জানালার পাশে দাঁড়ায়। একটুপরে মায়া এসে পাশে দাঁড়িয়ে বলল, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? যাবেন কখন? মায়া বারবার অর্ককে ডাকছে, কিন্তু অর্কের চোখ এখন গন্তব্যহীন দৃষ্টি, মাইলের পর মাইল ভেসে চলেছে মহাশূন্যের ভাসমান সাদা মেঘের মতো। মনটাও হারিয়ে গেছে কোনো এক দূর অজানায়। কোনো দিকেই কোনো খেয়াল নেই। আরও কিছুক্ষণ চুপ করে থাকার পর মায়া অর্কের বাহু স্পর্শ করে ডাকালো, এই যে শুনছেন? আপনি এত কিছু কি ভাবছেন? আমি যে এতক্ষণ ধরে আপনার পাশে দাঁড়িয়ে আছি, আপনি কি দেখতে পাচ্ছেন না? ওহ সরি, আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম। কিন্তু তুমি কখন এলে? আমি তো একটুও টের পাইনি। তা মশাই এতক্ষণ ধরে কি ভাবছেন? অর্ক মুখটা ঘুরিয়ে আলতো করে হাসল। তারপর হালকা গলায় বলল, তোমার কথা। মায়া ফিক করে এক ঝলক হেসে ওঠে। আমার কথা? আমার কথা আবার কি ভাবছিলেন? কি ভাবছিলাম সেটা বলা যাবে না, তবে অনেক কিছুই। মায়া মনে মনে ভাবে, অর্ক আপনি আমাকে নিয়ে ভাবেন? আমি যে আমাকে আপনার মাঝে উপলব্ধি করি, সেটা কি আপনি উপলব্ধি করতে পারেন? মায়া, কিছু মনে করলে না তো? আসলে আজকে কেন জানি তোমার কথা বারবার মনে পড়ছে। কিছুতেই মনকে বুঝাতে পারছি না। মায়া হাসল। না, কি মনে করব? আপনি আমার স্বামী, তাই আমার সম্পর্কে ভালো মন্দ ভাবার পুরো অধিকার আছে আপনার। আর এর জন্য আপনার এত সংকোচের কিছু নেই। মায়ার কথায় অর্কের চোখ বড় হয়ে গেল। মায়া আবারও হেসে উঠল। আচ্ছা, আপনি কি এভাবেই আমার দিকে তাকিয়ে থাকবেন নাকি কিছু বলবেন? অর্ক এবার আর না হেসে পারল না। দুজনেই হাসতে লাগল। অর্ক মায়ার হাত ধরে হাঁটু গেড়ে মায়ার সামনে বসল। তারপর এক হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি শুধু তোমাকে চাই, সারা জীবন তোমার পাশে থাকতে চাই। মায়ার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। তারপর চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ল। তবে এটা খুশির কান্না। মাঝে মাঝে অতিরিক্ত খুশিতে কান্না চলে আসে। কারণ সব কান্না বেদনার নয়। মায়া তো চুপ করে দাঁড়িয়ে আছে অর্কের মুখের দিকে তাকিয়ে। কি হলো মায়া? হাতটা কি ধরবে না? মায়া, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? মায়া তো পুরোই চমকে উঠে। মাথার ভিতরে একটা বিশাল ঘণ্টা ধুম করে বেজে ওঠে। বাকশক্তি রুদ্ধ হয়ে যায় তার। ফ্যালফ্যাল করে অর্কের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর এক হাত অর্কের হাতের উপরে রেখে ফিক করে হাসল। অর্ক হাতটা টান দিয়ে মায়াকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ। মায়া ও দিশাবিশা না পেয়ে বলে উঠল, আই লাভ ইউ টু। অর্ক মায়াকে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ দরজার ঠকঠক শব্দে মায়াকে ছাড়তে বাধ্য হয় অর্ক। ধ্যাত, কেউ আসার আর সময় পেল না, একটু রোমাঞ্চ করব তাও করতে পারলাম না। অর্ক রাগ করে খাটের উপরে বসল। মায়া এগিয়ে গিয়ে দরজটা খুলল। ভাবি, তুমি বিকালে যাবে তো? হুম, যাব। তুমি রেডি হয়ে আমাকে ডাকতে এসো। ঠিক আছে। আর ভাবি, মা তোমাকে ডাকছে।
কিন্তু হ্যাঁ, বিকালে যদি কোনো কাজ থাকে তুমি একদম রাজি হবে না। আমার সাথে আজকে তোমার বের হওয়াটা খুব জরুরি, না হলে অনেক বড় অর্কের চোখে চোখ পড়তেই মিষ্টির কথা বলা বন্ধ হয়ে গেল। ভাবি, আমি এখন যাচ্ছি, বিকালে আসব। ঠিক আছে। মিষ্টিকে বিদায় দিয়ে পিছনে ফিরতেই দেখে অর্ক। সাথে সাথেই মায়ার কোমরে হাত দিল। মায়া কিছুটা চমকে উঠল। অর্কের হাত মায়ার বুকের উপরের দিকে উঠতেই মায়া তার হাত দিয়ে চেপে ধরল। কি করছেন? মায়ার কাঁধে অর্ক তার মুখটা রেখে বলল। আদর করছি। এখন আদর করার সময় না। বাহ রে, আমার বউকে আমি যখন খুশি তখন আদর করব, তাতে আবার সময়ের দরকার নাকি? মায়া আর কোনো কথা বলল না। আচমকাই অর্ক মায়ার ঠোঁট দখল করে নিল। মায়া তো ভ্যাবাচাকা খেয়ে গেল। বিকাল 4টায় মিষ্টি এসে ডাকালো, ভাবি। মায়া দরজা খুলে দিয়ে, ভিতরে এসে বসো, আমার প্রায় হয়ে গেছে, 10 মিনিট লাগবে। ঠিক আছে। মিষ্টি গিয়ে চেয়ার টেনে বসল। মায়া ওয়াশরুমে গিয়ে চোখে মুখে হালকা করে পানি দিয়ে আয়নার সামনে তাকায়। দেখল চোখের নিচে হালকা কালচে হয়ে গেছে। মাথাটা ও হালাকা করে ঝিমঝিম করছে। হঠাৎ করেই সবকিছু ঝাপসা দেখতে থাকে। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়াল। মিনিট 5 পরে আবার ও চোখে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে আসল। ভাবিয়েত দেরি করলে যে? তোমার কি শরীরটা খারাপ লাগছে? অর্কের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল। না মিষ্টি, আমি ঠিক আছি। সত্যি? হুম। মায়া 3 পিচ আর প্লাজো পড়েছে। অর্ক মায়ার দিকে ঢ্যাবঢ্যাব করে তাকিয়ে আছে। মায়া বুঝতে পেরে চোখটা নিচের দিকে নামায়। আলমারি খুলে ব্যাগ বের করে তাক থেকে জুতাটা হাতে নিল। মিষ্টি, চলো। জি। অর্কের দিকে তাকিয়ে। আমি মিষ্টির সাথে বের হচ্ছি, আপনি তাড়াতাড়ি বাসায় আসবেন। কারণ রাত করে ভালো ছেলেরা বাহিরে থাকে না। মিষ্টি রুম থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলল। ভাবি, জলদি আসো, আমি গেটের সামনে আছি। অর্ক বিছানা দিয়ে নেমে মায়ার পাশে দাঁড়িয়ে গালে চুমো দিল। মায়া চমকে ওঠে। তোমাকে না পুরোই হট লাগছে। আজ রাতে রেডি থেকো। আমি তো এখনই রেডি। তাছাড়া ঘুমাতে গেলে কি কেউ রেডি হয়? এই রেডি সেই রেডি না। তোমাকে সারারাত ঘুমাতে দিব না। তোমাকে রাখবো আমার বুকের উপরে। মায়া লজ্জায় কাতুকুতু হয়ে লাল হয়ে যায়। তাড়াতাড়ি আসছি বলেই বেরিয়ে যায় মায়া। গেটের সামনে ইজিবাইক নিয়ে দাঁড়িয়ে আছে মিষ্টি। মায়া যেতেই মিষ্টি মায়ার হাত ধরে ইজিবাইকে বসালো। মিষ্টি। হ্যাঁ ভাবি। এখন বলো কি হয়েছে? মিষ্টি কাঁদছে। মিষ্টি, কাঁদছ কেন? কি হয়েছে? আমাকে খুলে বলো। ভাবি, আমি প্রেগন্যান্ট। প্রেগন্যান্ট? কি বলছো এসব? মিষ্টি হু হু করে কাঁদছে। মিষ্টি, বল না কি হয়েছে? নিশ্চুপ মিষ্টি। মিষ্টি, আমার মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে।
তুমি বলো কি হয়েছে তোমার? ভাবি বলেই জড়িয়ে ধরে আরো জোরে জোরে কাঁদতে লাগলো মিষ্টি। ভাবি, বলো মিষ্টি। এভাবে চুপ থাকলে কোনো কিছুর সমাধান হবে না। ভাবি, রানা আমার সাথে প্রতারণা করছে। আমাকে বিয়ে করবে বলে আমার সবকিছু শেষ করে দিয়েছে। মিষ্টি, কি বলছো এসব? এগুলো কি থেকে কি হয়ে গেল? আমার তো এতদিন ধারণা ছিল তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে। কিন্তু এখন যে কথাটা শুনলাম তাতে তো মনে হলো তোমার মতো বোকা মেয়ে আর কেউ নাই। ভাবি, আমি নিজেই বুঝতে পারিনি কি থেকে কি হয়ে গেল। রানাকে এত বেশি ভালোবেসে ফেলেছিলাম। তাই যখন শুনলাম রানা এক রাতের জন্য বেড শেয়ার করতে চায়, আর না করলে রিলেশন ব্রেকআপ করবে, আর তখন নিজের বোধটুকু হারিয়ে ফেলেছিলাম। তারপর গিয়ে পচা শামুকে পা কাটলাম। কিন্তু ভাবি, আমি কখনো এটা ভাবতে পারিনি রানা আমার সাথে ছলনা করবে। ভাবি, রানাকে খুশি করার জন্য প্রতিদিন ওর হাতে নিজেকে উৎসর্গ করতাম। কিন্তু 7 দিন আগে যখন জানলাম আমি অন্তঃসত্ত্বা, তখন রানাকে বিয়ে করার জন্য বলতেই সে রাগান্বিত হয়ে বলল, তোর মতো প্রস্টিটিউটকে রানা কখনো বিয়ে করে না। তাছাড়া আমি বুঝব কি করে যে তোর পেটের সন্তান আমার? তুই কত লোকের সাথে রাত কাটিয়েছিস সেটা তো আর আমি জানি না। ভাবি, আমি রানার পা ধরে কাঁদলাম, কিন্তু রানা আমাকে ধিক্কার দিয়ে রুম থেকে বের করে দিল। ভাবি, আমি এখন কি করব? আমার তো সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই। না মিষ্টি, এসব মরার কথা কখনো মুখে আনবে না। এখানে তোমার দোষটাই আমি দিব, কারণ তুমি কি করে একজন অপরিচিত লোকের কাছে নিজেকে বিলিয়ে দিল? তাকে তুমি যতই ভালোবাসো, সে তো অপরিচিত লোক, তাই না? তুমি জানো তুমি কত বড় পাপ করেছ। একমাত্র স্বামী ছাড়া অন্য কারো স্পর্শ পাওয়ার অধিকার কারো নেই। তারপর ও তোমাকে বলবো এত অধৈর্য হয়ো না। একটু ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, কাউকে ভালো লাগতেই পারে আর সেখান থেকে ভালোবাসায় পরিবর্তন হতেই পারে, কিন্তু তার জন্য কখনো নিজেকে এভাবে নষ্ট করার অধিকার কারো নেই। আর যেসব ছেলেরা সত্যিকারই ভালোবাসে তারা কখনো বিয়ের আগেই প্রেমিকার সাথে রাত কাটাতে চায় না। আজকাল ছেলেদের কথা বলার স্টাইল হলো, প্রেম করব সুন্দরী মেয়ে দেখে, আর বিয়ে করলে করব বাবা মায়ের পছন্দে। যার সাথে প্রেম করব সে মেয়ে সংসার করার উপযুক্ত নয়। মিষ্টি, এই কথাগুলো বলার কারণ কি জানো? যখন একটা ছেলে মেয়ে প্রেম করে তখন উভয়ের সম্পর্কে সবকিছু জেনে যায়, আর তখনই সমস্যার সৃষ্টি হয়। মিষ্টি, তুমি কোনো চিন্তা করো না, তোমার পেটের যে বাচ্চাটা আছে সেটাকে এব্রশন করিয়ে ফেলতে হবে। আরেকটা কথা, এই বিষয়টা আমি ছাড়া আর কেউ জানি না জানতে পারে। ভাবি, ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। রিভার ক্যাফের সামনে গিয়ে ইজিবাইটকা থামালো। দুজনে নেমে গিয়ে রেস্টুরেন্টে বসল। তারপর দুজনে কোল্ড কফি আর কাটলেট খেয়ে বাসায় ফিরল। পুরো রাস্তায় মায়া মিষ্টিকে সান্ত্বনা দিল। রাত 8টায় অর্ক ড্রয়িং রুমে বসে আছে। ঠিক তখনই মোহনা এসে বসল। ভাইয়া, কি করছো? কি আর করব, বসে আছি।
মোহনা হাতে শাড়ি নিয়ে বসে আছে। কিছুক্ষণ আশ্চর্য হয় অর্ক। কি রে, তুই এই শাড়িটা নিয়ে এভাবে বসে আছিস কেন? তোর না শুক্রবার বিয়ে? হুম। শাড়িটা কি তোর পছন্দ হয়নি? শাড়িটা না দিলেও পারতে। আমার শাড়ি লাগে না। ধুর পাগলি, কি যে বলিস! বিয়ের দিন তুই শাড়ি পরবি, তাহলে শাড়ি লাগবে না তো কি লাগবে? চুড়ি লাগবে বলেই হাসল অর্ক। তুই তো আগে বলতি তোর বিয়েতে আমি যেন লাল বেনারসি শাড়ি কিনে দেই, তাহলে আজ লাগবে না বললি কেন? মোহনা আর কথা বলতে পারছে না। ঝোড়ো ঝোড়ো করে কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে শাড়িটা মুখে চেপে ধরে। অর্ক বিস্মিত হয়। মোহনাকে টেনে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগলি একটা। মায়া ড্রয়িং রুমে ঢুকতেই সাথে সাথে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। ওয়াশরুমে ঢুকে বমি করতে করতে অস্থির হয়ে পড়ে। কিছুক্ষণ পর বেরিয়ে এসে বিছানার উপরে গিয়ে শুয়ে পড়ল। রাত 11:15টার দিকে অর্ক রুমে ঢুকল। রুমের লাইট বন্ধ করা ছিল। অর্ক বুঝতে পারল মায়া নিশ্চিত ঘুমুচ্ছে। না হলে রুমের লাইট বন্ধ থাকত না। ধীরে ধীরে বিছানার কাছে গেল। তারপর বিছানার উপরে বসল। অন্ধকারে ঠিকভাবে বোঝা যাচ্ছে না মায়া কোনো পাশটায় ঘুমাচ্ছে। মায়াকে কি ডাকব? না থাক, হয়তো শরীর খারাপ তাই ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে মায়ার মুখ থেকে কিছু কথা শোনা যাচ্ছে। অর্ক কিছুটা ভয় পেল। ঘুমের ভিতরে কি মায়া কথা বলছে নাকি জেগে আছে? কিন্তু জেগে থাকাটা শুধু স্বপ্ন হতে পারে। কারণ সে দীর্ঘ সময় যাবৎ বিছানার উপরে বসে আছে। মায়া একবারের জন্য ও এপাশ ফিরে তাকায়নি। তাহলে সে জেগে থেকে এখন কথা বলবে? না, এটা হতে পারে না। খানিক বাদে মায়া চিৎকার দিয়ে উঠে বিছানার উপরে বসল। অর্ক এক লাফে বিছানা দিয়ে নেমেই লাইট অন করে সামনে তাকাল। মায়ার সম্পূর্ণ শরীর থরথর করে কাঁপছে। মনে হয় উল্টা পাল্টা কোনো স্বপ্ন দেখেছে। অর্ক বিছানার কাছে এগিয়ে গিয়ে মায়ার পাশে বসে কাঁধে হাত দিতেই সে অর্কের কোলে ঢলে পড়ল। মায়ার মুখের দিকে তাকিয়ে থেকে কপালে হাত দিয়ে দেখল সমস্ত গা গরম। হাত দেয়ার মতো কোনো উপায় নেই, এতটা তাপ। অর্ক মায়াকে বালিশের উপরে রেখে আলমারি খুলে পাতলা টাওয়াল বের করে ওয়াশরুমে ঢুকল। তারপর টাওয়ালটা পানিতে ভিজিয়ে নেতিয়ে নিয়ে মায়ার কাছে বসল। মায়ার কপালে জলপট্টি দিয়ে পুরো শরীরটা টাওয়াল দিয়ে মুছে দিল। মায়া এখনো শীতে থরথর করে কাঁপছে। অর্ক মায়াকে শুইয়ে দিয়ে কাঁথাটা গায়ে জড়িয়ে দিল। কিন্তু তাতে ওর শীত কমছে না। অর্ক তড়িঘড়ি করে বাধ্য হয় কাঁথার ভিতরে ঢুকে মায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়তে। অর্কের শরীরের সমস্ত তাপমাত্রা দিয়ে মায়াকে বুকের সাথে ঝাপটে ধরে রাখল। মধ্যরাতে মায়ার সমস্ত শরীর ঘাম দিল, গায়ের কাঁথা সরিয়ে দিয়ে মায়ার হাত ধরে বসল অর্ক। ফজরের আজান কানে আসলে মায়া আধো আধো চোখ খুলে তাকিয়ে দেখে অর্ক তার পাশে বসে আছে। চোখে ঘুম, তবুও তার পাশে বসে আছে অর্ক। মায়া আড়মোড়া দিয়ে উঠলে অর্ক মায়াকে বলল, কি অবস্থা তোমার? এখন কেমন লাগছে? মায়ার চোখ দুটো পানিতে টলটল করছে কিন্তু গড়িয়ে পড়ছে না। আমি ঠিক আছি, কিন্তু আপনি এখনো জেগে আছেন? কি আর করব বলো?
তোমার শরীর অসুস্থ আর সেটা জেনে আমি কি ঘুমাতে পারি বলো? মায়া তো পুরোই অবাক অর্কের কথায়। আচ্ছা, এখন তো প্রায় ভোর হয়ে এসেছে, আপনি শুয়ে পড়েন, না হলে আপনার শরীরও খারাপ লাগবে। লাগবে না। আর যদিও বা লাগে আমি পড়ে ঘুমিয়ে নিব। তুমি এখন চোখ বন্ধ করে একটু ঘুমাও। ঠিক আছে। মায়া চোখ বন্ধ করল। অর্ক মায়ার কপালে হাত দিল, মায়া আবার চোখ খুলল। এই যে মায়া, তুমি চোখ খুলছ কেন? জলদি ঘুমাও, আমি তোমার চুলগুলো টেনে দিচ্ছি। মায়া চোখ দুটো আবার বন্ধ করল। পরের দিন সকালে মিষ্টির কান্নার শব্দে মায়ার ঘুম ভাঙল। চোখটা খুলেই দরজার দিকে তাকায়। পর্দার আড়ালে এক কোণে দাঁড়িয়ে মিষ্টি কাঁদছে। মায়া লাফিয়ে উঠে জুতাটা পরে মিষ্টির দিকে এগিয়ে গেল। মিষ্টির কাঁধে হাত দিতেই সে পিছনে ফিরে মায়াকে জড়িয়ে ধরে কাঁদল। মিষ্টি, কি হয়েছে? তুমি এত জোরে জোরে কাঁদছে কেন? ভাবি। কি হয়েছে বলো? ভাবি রানা গতকাল রাত 12টার দিকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন আমার কি হবে? ভাবি তোমার সাথে বাসায় আসার পরে রানা কল করে সরি বলেছিল। আমাকে বিয়ে করবে বলে প্রমিজও করেছিল। আমার গর্ভের সন্তানকে ও পিতৃপরিচয় দিবে বলে রাজিও হয়েছিল। কিন্তু রানা এখন আমাকে একা রেখে এই দুনিয়া ছেড়েই বিদায় নিয়েছে ভাবি। আমি এখন কি করব ভাবি? আমার যে সব শেষ। সবাই জানাজানি হলে আমাদের মানসম্মান কিছুই থাকবে না। সবাই আমাকে প্রস্টিটিউট বলে আখ্যায়িত করবে ভাবি। ও ভাবি, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। মায়া মিষ্টিকে জড়িয়ে ধরল। প্লিজ কেঁদো না। আমি আছি তোমার পাশে। মায়া এত বেশি আবেগী হয়ে পড়ে নিজের অজান্তেই কেঁদে ফেলে। মিষ্টিকে কি বলে সান্ত্বনা দিবে সেটাই বুঝতে পারছে না। তারপর ও বহুত কষ্টে নিজেকে সামলে নিয়ে মিষ্টিকে আবার ও বুঝাচ্ছে। অনেকক্ষণ পর মিষ্টির কান্না বন্ধ হয়ে যায়। মায়া মিষ্টির দিকে তাকায়। মিষ্টির মুখটা মলিন হয়ে গেছে। চোখ দুটো ফুলে গেছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে। দেখে মনে হচ্ছে সে আর কান্না করতে পারছে না। কথা বলতেও কষ্ট হচ্ছে। মায়া মিষ্টিকে বিছানার উপরে বসালো। জগ দিয়ে এক গ্লাস পানি ঢেলে মিষ্টির সামনে এগিয়ে দিল। পানির গ্লাসটা সামনে এগিয়ে দেওয়ার সাথে সাথে মিষ্টি মায়ার হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। একটু পর মায়ার শাশুড়ির গলার আওয়াজ শোনা যাচ্ছিল নিচ থেকে। মিষ্টি চলে গেল তার রুমে। ইদানিং তার অত্যাচার অনেকটা বেড়ে গেছে। কথায় কথায় বাপ মা তুলে গালাগাল করে। ভিক্ষারির মেয়ে বলে সম্বোধন করে। যখন খুশি যে কারো সামনেই অপমান করে। তাই সবকিছুর জন্য মায়া ভীষণ বিরক্ত হয়ে গেছে। মনে হচ্ছে জীবনটা এলোমেলো হয়ে গেছে তার। সবকিছু ভাবতে ভাবতে দরজার সামনে এসে মোহনা দাঁড়ায়। কাচুমাচু হয়ে মায়ার দিকে তাকিয়ে আছে। মোহনা কিছু বলবে? আন্টি আপনাকে নিচে ডাকছে। আমি শুনতে পেয়েছি। যাব 5 মিনিট পরে। এটা ছাড়া আর কিছু বলবে? এটা ছাড়া যদি বলার থাকে তাহলে বলতে পারো। আমার না অর্ক ভাইয়াকে পছন্দ। তাকে আমার স্বামী হিসাবে পেতে ইচ্ছা করে। মায়া চোখ বড় বড় করে রাগান্বিতভাবে মোহনার দিকে তাকায়। মোহনা, তোমার কি মাথা ঠিক আছে? কোনো কিছু খেয়েছ নাকি? না তো। আমি যা বলছি সত্যি বলছি। আমার ছোটবেলা থেকেই অর্ক ভাইয়াকে পছন্দ। কিন্তু তুমি কোথা থেকে এসে আমার রাস্তায় কাটা হয়ে দাঁড়িয়ে গেলে বলতো?
মোহনা বলেই ঠাসঠস করে দু গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয় মায়া। মোহনা ও সাপের ন্যায় ফোঁসাতে লাগল। মোহনা, তুমি যেটা বললে ফার্দার যদি এমন কথা মুখে আনো তাহলে আমি তোমাকে খুন করব। কিছুক্ষণ এক ধ্যানে মায়ার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে হাসল সে। আমাকে খুন করবে? কে তুমি? না হেসে আর পারলাম না। আমার গায়ে হাত তুলে কাজটা তুমি একদম ভালো করলে না। আমিও দেখব তুমি এই চৌধুরী পরিবারে অর্ক চৌধুরীর বউ হয়ে কতদিন থাকতে পারো। আমি অর্ক চৌধুরীর বউ হয়েই ছাড়ব। পারলে তুমি আটকে দেখাও। মায়া মোহনার দিকে এগিয়ে গেলে সে মায়াকে ধাক্কা মেরে রুম থেকে হাত নাড়তে নাড়তে বেরিয়ে গেল। আর যাওয়ার আগে বলে গেল, মাইন্ড ইট ইজ মাই চ্যালেঞ্জ। দেয়ালে ধাক্কা লাগাতে মায়ার কপাল একটু কেটে যায়। হাত দিয়ে সামনে এনে রক্ত দেখে আঁতকে উঠল। আয়ানার সামনে দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করে রুমে এসে ড্রয়ার খুলে তুলোয় করে একটু ডেটল নিয়ে কাটা জায়গায় লাগিয়ে তারপর ফ্যানের নিচে বসল। কাটা স্থানে অনেকটা জ্বলছে। তারপর নিউসিন মলম নিয়ে ক্ষতস্থানে লাগিয়ে বিছানার সাথে হেলান দিয়ে বসল। ভাবছে কি সাংঘাতিক মেয়ে মোহনা। অর্ক বিয়ে করেছে জেনে ও তাকেই বিয়ে করবে বলে ওপেন চ্যালেঞ্জ করে গেল। ভাবতেই পারছে না মায়া। মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। কিন্তু যখনই ব্যথা অনুভব হচ্ছে তখনই মনে পড়ছে না এটা কোনো স্বপ্ন না সত্যি। তাহলে কি সামনে বিপদ আসতে চলেছে? বিকালে বেলা ছাদে উঠল মায়া। কেন জানি ভালো লাগছে না কোনো কিছু। কোথায় ও মন বসছে না। কি করবে সেটা ও ভেবে পাচ্ছে না। মনের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে তার। সন্ধ্যার আগেই ছাদ থেকে নিচে নামল সে। রুমে ঢুকে অর্ককে দেখল। তাকে বেশ চিন্তিত লাগছে। মায়াকে ও চিন্তিত দেখাচ্ছে। আর এমন পরিস্থিতিতে চিন্তিত হওয়াটাই স্বাভাবিক। তবুও সম্পূর্ণ চিন্তা চেতনা মাথা থেকে বের করে স্বাভাবিকভাবেই রুমে ঢুকল মায়া। অর্ক মায়ার দিকে তাকাল। মায়া চোখটা নিচু করে জানালার গ্রিল ধরে দাঁড়াল। চলবে।